একজন গরিব মেয়ে শুধু এক রাতের আশ্রয় চেয়েছিল। কোটিপতি ছেলেটি যা করল তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এটি বিহারের রাজধানী পাটনার একটি সত্য ঘটনা। শহর থেকে কিছুটা দূরে এক ছোট গ্রামে নায়রা থাকত। গ্রামের নাম খুব বেশি মানুষ জানত না, কিন্তু সেখানকার সরু গলি, মাটির ঘর আর মানুষের চিন্তাভাবনা সবকিছুই নায়রার ভাগ্যের মতোই সংকীর্ণ ও সীমাবদ্ধ ছিল। নায়রার বয়স ছিল বড়জোর ২১ বছর, কিন্তু তার চোখে বয়সের তুলনায় অনেক বেশি কষ্ট জমেছিল। শৈশবেই বাবার ছায়া মাথার উপর থেকে সরে গিয়েছিল। মাই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু কয়েক বছর আগে মাও অসুস্থ হয়ে মারা যান। মায়ের চলে যাওয়ার পর নায়রা যেন এই পৃথিবীতে একদম একা হয়ে গেল। ঘরে এখন তার নিজের বলতে কেউ ছিল না। যে কাকার বাড়িতে সে থাকত তার দৃষ্টি কখনো ভাইঝির মতো ছিল না। শুরুতে নায়রা বুঝতে পারেনি, কিন্তু যখন ইশারাগুলো সীমা ছাড়াতে শুরু করল, তখন তার নিজের ছাদই সবথেকে ভয়ঙ্কর মনে হতে লাগল। গ্রামে কারো কাছে অভিযোগ করার মানে ছিল নিজেকেই কলঙ্কিত করা। পঞ্চায়েত, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই মেয়েটিকেই দোষী সাব্যস্ত করত। নায়রা শিক্ষিত ছিল, বুদ্ধিমান ছিল, আর সবথেকে বড় কথা, সে হার মানার মতো মেয়ে ছিল না। সে ঠিক করে নিল যে যাই হয়ে যাক, সে এই নরকে আর একদিনও থাকবে না। এক রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে মগ্ন, নায়রা চুপচাপ তার কাপড়ের ছোট একটি ব্যাগ গুছিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। না কোনো পিছুটান দেখল, না কাউকে কিছু বলল। বুক দুরুদুরু কাঁপছিল, কিন্তু ভয়ের চেয়ে বড় ছিল নিজেকে বাঁচানোর জেদ। সে শুধু এটুকুই জানত যে তাকে পাটনা যেতে হবে। হয়তো সেখানে কোনো কাজ পাওয়া যাবে, কোনো নিরাপদ জায়গা মিলবে। বাসস্ট্যান্ডে পৌঁছতে পৌঁছতে আকাশে মেঘ ঘনিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। রাত গভীর হচ্ছিল, আর বাসস্ট্যান্ডে মানুষের ভিড়ও কমে আসছিল। নায়রা এক কোণায় দাঁড়িয়েছিল, ভেজা অবস্থায়, শীতে কাঁপছিল। আশেপাশে বসে থাকা কিছু মানুষ তাকে অদ্ভুত নজরে দেখছিল। কোনো সহানুভূতি নয়, শুধু সন্দেহ আর লালসা। সেই মুহূর্তে নায়রা বুঝতে পারল যে গ্রাম থেকে বেরিয়ে আসাটাই যথেষ্ট নয়, শহরও সমান নির্দয় হতে পারে। শেষ বাসটিও চলে গিয়েছিল। এখন নায়রার কাছে না ছিল টাকা, না কোনো পরিচিত মানুষ। বৃষ্টি আরও প্রবল হল। শীতের চোটে তার হাত পা অবশ হয়ে আসছিল। তখনই একটি ট্যাক্সি তার সামনে এসে থামল। ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় যাবেন? নায়রার কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু বলল, যেখানে নিরাপদ সেখানেই নিয়ে চলুন। ড্রাইভার তাকে উপর নিচ একবার দেখল, তারপর একটি ঠিকানা জানাল। নায়রা কিছু বুঝতে পারল না, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে মানা করতে পারল না। ট্যাক্সিটি শহরের একটি অভিজাত এলাকায় গিয়ে থামল। চারদিকে বড় বড় বাংলো, উঁচু গেট আর ঝলমলে আলো। নায়রা এমন এলাকা প্রথমবার দেখছিল। ট্যাক্সিওয়ালা ইশারায় একটি বড় বাংলোর দিকে দেখিয়ে চলে গেল। নায়রা একা দাঁড়িয়ে রইল, বৃষ্টিতে ভেজা অবস্থায়, কাঁপতে কাঁপতে। সেই বাংলোর গেটে একটি নাম লেখা ছিল, বিকাশ মালহোত্রা। নায়রা জানত না যে এই নামটি শহরের সবথেকে বড় ব্যবসায়ী পরিবারগুলোর মধ্যে গণ্য করা হয়। বিকাশ মালহোত্রা এমন একটি নাম যাকে মানুষ সম্মানের সাথে দেখত, আর কেউ কেউ হিংসার চোখে। ভিতরে সেই আলিশান বাংলোতে বিকাশ একা বসেছিল। কোটি কোটি টাকার সম্পদ, চমৎকার বাড়ি, দামি গাড়ি, কিন্তু মনে এক অদ্ভুত শূন্যতা। বাবা মা এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, আর তারপর থেকে বিকাশ মানুষের ওপর ভরসা করাই ছেড়ে দিয়েছিল। বৃষ্টির শব্দের মাঝে হঠাৎ দরজার ঘণ্টি বেজে উঠল। বিকাশ চমকে গেল। এই সময় কে হতে পারে? সে স্ক্রিনে দেখল যে গেটের বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। ভেজা কাপড়, ভীত চোখ, কাঁপছে শরীর। বিকাশের প্রথম চিন্তাটি ছিল ভয়ের। আজকের দিনের পরিস্থিতি, মিথ্যে অভিযোগ, বদনাম, সবকিছু তার মাথায় ঘুরতে লাগল। সে ইন্টারকমে জিজ্ঞেস করল, কে আপনি? নায়রার গলা কাঁপছিল। সাহেব, আমার শুধু এক রাতের আশ্রয় চাই। আমি সকালে চলে যাব। আমি কোনো সমস্যার কারণ হব না। শুধু এটুকু বলেই তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে এখন আর নিজেকে সামলাতে পারছিল না। বিকাশ কিছুক্ষণ চুপ করে রইল। তার মন বলছিল দরজা বন্ধ রাখতে, কিন্তু তার চোখের সামনে তার মায়ের মুখটি ভেসে উঠল, যিনি সবসময় বলতেন, যদি তুমি কারো সাহায্য করতে পারো আর না করো, তবে তুমিও অপরাধী। বিকাশ দীর্ঘশ্বাস নিল। সে নিজেকে বলল, মাত্র এক রাতের তো কথা। গেটে তালা খুলল।
নায়রা ভেতরে পা দিতেই তার বিশ্বাস হচ্ছিল না যে সে এখন আর বৃষ্টিতে দাঁড়িয়ে নেই। বিকাশ তার থেকে দূরত্ব বজায় রেখে বলল, তুমি এখানে থাকবে না, পেছনে কোয়ার্টার আছে, সেখানেই থেকো, সকাল হতেই চলে যেও। নায়রা মাথা নাড়ল। সেই সময় এটি তার কাছে কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না। রাত গভীর হতে লাগল। নায়রা কোয়ার্টারে বসে রইল। ঘুম তার চোখে ধরা দিচ্ছিল না। তার ভয় হচ্ছিল যে সকাল হওয়ার আগেই যেন সবকিছু বদলে না যায়। অন্যদিকে বিকাশ তার ঘরে অস্থির ছিল। প্রতিটি ছোট শব্দে তার বুক কেঁপে উঠছিল। তার নিজের ওপর রাগ হচ্ছিল যে কেন সে একজন অজানা মেয়েকে ঘরে আসতে দিল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু দুজনের বুকেই তুফান চলছিল। নায়রা ভাবছিল যে আজ যদি সে এই আশ্রয় না পেত তবে হয়তো সে বেঁচেও থাকত না। আর বিকাশ ভাবছিল যে সে একজন অপরিচিতকে বিশ্বাস করে ঠিক করল কিনা। রাতের সেই নিঃশব্দতায় দুটি সম্পূর্ণ আলাদা জগতের মানুষ একই ছাদের নিচে ছিল। একজন তার সম্মান ও প্রাণ বাঁচাতে লড়াই করছিল, আর অন্যজন তার মানবতার সাথে লড়াই করছিল। সকালের প্রথম আলো নিয়ে দুজনের জীবন চিরতরে বদলে যেতে চলেছিল, কিন্তু সেই রাতে এই কথা কারও জানা ছিল না। তবে আবার সন্দেহ ফিরে এলো। বিকাশ নিজেকে শক্ত করল এবং রান্নাঘরে গিয়ে বলল, তোমাকে এসব করার দরকার ছিল না। নায়রা ঘাবড়ে গেল। সে মাথা নিচু করে বলল, মাফ করবেন সাহেব, আসলে এটা অভ্যেস হয়ে গিয়েছে। তার গলায় ভয়ও ছিল, আবার নম্রতাও। বিকাশ চায়ের কাপ হাতে নিল, কিন্তু মনে তোলপাড় চলছিল। সে নায়রাকে কিছু জিজ্ঞেস করতে চেয়েও ভয় পাচ্ছিল। শেষ পর্যন্ত সে কড়া গলায় বলল, তুমি এখানে কেন এসেছ? সত্যি সত্যি বলো, কোনো মিথ্যে চাই না। এতটা শুনেই নায়রার মুখ শুকিয়ে গেল। সে চেয়ারে বসে পড়ল এবং তার চোখ ফেটে জল এলো। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে ধীরে তার কাহিনী শোনাতে শুরু করল। কিভাবে তার বাবার মৃত্যুর পর মাই সব ছিল, কিভাবে মায়ের চলে যাওয়ার পর সেই বাড়ি আর সেই সম্পর্কগুলোই তাকে ভয় দেখাতে লাগল, কিভাবে প্রতি রাতে তার মনে হতো যে সে নিরাপদ নয়। বলতে বলতে তার গলা ধরে এলো। সে বলল, সাহেব, যদি আমি সেখানে থাকতাম তবে হয়তো আজ বেঁচে থাকতাম না। আমার কারো কাছে কিছু চাই না, শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। বিকাশ তাকে মন দিয়ে শুনছিল। প্রথমবার তার মনে হল যে সামনে বসে থাকা মেয়েটি কোনো ধূর্ত মানুষ নয়, বরং পরিস্থিতির শিকার। কিন্তু তার ভেতরের ভয় তখনও পুরোপুরি কাটেনি। ঠিক সেই সময় ঘরের এক পুরনো চাকর রমেশ ভেতরে এলো। সে নায়রাকে দেখে ভুরু কুচকাল এবং পরে বিকাশকে আড়ালে নিয়ে গিয়ে বলল, সাহেব, আজকাল এমন মানুষ অনেক দেখা যায়, পরে ফাঁসিয়ে দেয়, সাবধানে থাকবেন। রমেশের কথা বিকাশের মনে আবার সন্দেহের বীজ বুনে দিল। সে নায়রার দিকে তাকাল, যে তখনও চুপচাপ বসেছিল। হঠাৎ সে কঠোর গলায় বলল, দেখো, আমি তোমাকে এখানে বেশি দিন রাখতে পারব না, আমার জন্য এসব সহজ নয়। একথা শুনে নায়রার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে হাত জোর করে বলল, আমাকে শুধু অল্প সময় দিন, আমি কোনো রাস্তা খুঁজে নেব। বিকাশ তার চোখের জল দেখে মন গলে গেল। তার মায়ের কথা মনে পড়ে গেল, যিনি বলতেন, কারো অসহায়ত্ব নিয়ে ঠাট্টা করো না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আপাতত তুমি এখানেই থাকো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। নায়রা বিশ্বাস করতে পারছিল না যে সে ঠিক শুনেছে কিনা। তার চোখে এক নতুন আশার আলো জ্বলে উঠল। দিন গড়াতে লাগল। নায়রা মন দিয়ে ঘরের কাজে সাহায্য করতে লাগল। সে কোনো জিনিস হাত দেওয়ার আগে অনুমতি চাইত। বিকাশ দূর থেকে তাকে লক্ষ্য করত। সে অনুভব করছিল যে এই মেয়েটি তার জীবনে কোনো তুফান নয়, বরং শান্তি নিয়ে এসেছে। তবুও সে নিজেকে বোঝাচ্ছিল যে আবেগে ভেসে যাওয়া ঠিক হবে না। দুপুরে বিকাশ নায়রাকে তার পড়াশোনা নিয়ে জিজ্ঞেস করল। জানতে পারল যে সে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছে এবং আরও পড়তে চায়। তার কথায় স্বপ্ন ছিল, কিন্তু ভয়ও ছিল। বিকাশ মনে মনে কিছু ঠিক করল, কিন্তু মুখে কিছু বলল না। সে শুধু বলল, যদি তুমি পরিশ্রম করতে চাও তবে রাস্তা নিশ্চয়ই বেরোবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নায়রা নিজেকে কিছুটা হালকা মনে করল। তার মনে হচ্ছিল ঈশ্বর হয়তো তার কথা শুনেছেন। অন্যদিকে বিকাশের ভেতরে এক অদ্ভুত লড়াই চলছিল। একদিকে তার ভয়, অন্যদিকে তার মানবতা। সে বুঝতে পারছিল না কে জিতবে। রাত হওয়ার আগে বিকাশ নায়রাকে পরিষ্কার ভাষায় বলল, আমি তোমাকে ভরসা দিচ্ছি, কিন্তু আমাকেও সময় দিতে হবে। কোনো রকমের ঝামেলা আমি সহ্য করতে পারব না। নায়রা মাথা নাড়ল এবং বলল, আপনি যেমন বলবেন তেমনই করব। সেই রাতে দুজনে আবার একই খাদের নিচে ছিল, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছিল। এখন শুধু ভয় ছিল না, বরং একে অপরকে বোঝার চেষ্টাও ছিল। নায়রা তার বিছানায় শুয়ে ভাবছিল যে সম্ভবত এটিই প্রথম জায়গা যেখানে তাকে মানুষ হিসাবে গণ্য করা হলো।
আর বিকাশ তার ঘরে বসে ভাবছিল যে সম্ভবত এটিই প্রথমবার যখন সে কোনো অপরিচিতের ওপর ভরসা করার সাহস দেখাল। বাইরে আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু দুজনের জীবনে যে তুফান শুরু হয়েছিল তা এখন এক নতুন মোড়ের দিকে এগুচ্ছিল। এটি শুধু এক রাতের আশ্রয় ছিল না, বরং দুটি ভেঙে যাওয়া হৃদয়ের মাঝে এক না বলা সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছিল, যার গভীরতার আন্দাজ তখন কারোই ছিল না। সকালের রোদ যখন বাংলোর আঙিনায় ছড়িয়ে পড়ল, তখন নায়রার মুখে অনেক দিন পর হালকা হাসি দেখা দিল। গত দুদিনে সে যতটা ভয় নিয়ে বেঁচেছিল তা হয়তো সে সারা জীবনেও অনুভব করেনি, কিন্তু এখন সেই ভয়ের সাথে সাথে এক নতুন আশাও জন্ম নিয়েছে। বিকাশ তাকে কোনো কিছুর জন্য জোর করেনি বা চাপ দেয়নি, শুধু বলেছিল যে সে যেন সততার সাথে পরিশ্রম করে নিজেকে প্রমাণ করে। নায়রার জন্য এটাই ছিল সবথেকে বড় স্বস্তি। বিকাশ অফিসে যাওয়ার আগে নায়রাকে পরিষ্কার বলে দিল, আমি তোমাকে কিছু সময়ের জন্য এখানে থাকতে দিচ্ছি, কিন্তু এটা দয়া নয়। যদি তোমাকে এগোতে হয় তবে নিজের পায়ে দাঁড়াতে হবে। নায়রা মাথা নিচু করে সম্মতি জানাল। তার জন্য এই সুযোগটি কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না। সে মনে মনে ঠিক করে নিল যে সে এই ভরসা কখনো ভাঙতে দেবে না। কিছুদিনের মধ্যেই বিকাশ নায়রার জন্য একটি ছোট চাকরির ব্যবস্থা করে দিল। সে তার অফিসে ফাইল সামলানো এবং সাধারণ কাজগুলো করতে লাগল। শুরুতে তার কাছে সবকিছু নতুন এবং কঠিন মনে হতো। বড় বড় অফিস, ইংরেজিতে কথা বলা মানুষ আর নিজেকে সবার চেয়ে আলাদা মনে হওয়ার ভয়। কিন্তু নায়রা হার মানল না। সে রোজ সময়ের আগে পৌঁছত, প্রতিটি কাজ মন দিয়ে করত এবং কারো কাছে কোনো অভিযোগ করত না। অফিসের মানুষগুলো প্রথমে তাকে সন্দেহের চোখে বেটত। কারো মনে হতো সে সুপারিশে এসেছে, আবার কেউ তার চুপ থাকাকে দুর্বলতা মনে করত। কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রম কথা বলতে শুরু করল। যে কাজ বাকিরা এড়িয়ে যেত, নায়রা না বলতেই তা সম্পন্ন করে দিত। বিকাশ সবকিছু দেখছিল, কিন্তু বাইরে থেকে সে কখনো প্রশংসা করেনি। সে চাইত নায়রা নিজেই নিজের জায়গা তৈরি করুক। এরই মধ্যে সমাজের সমালোচনা শুরু হল। প্রতিবেশীরা কান পাতল। কথা উঠতে লাগল যে কোটিপতি ছেলেটি এক গরিব মেয়েকে ঘরে আশ্রয় দিয়েছে। কেউ বলতো নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আবার কেউ নায়রার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল। সোশ্যাল মিডিয়াতেও কেউ কেউ নাম ছাড়াই কটাক্ষ করতে লাগল। বিকাশের বিজনেস পার্টনাররা তাকে বোঝানোর চেষ্টা করল যেন সে এই ঝামেলা থেকে দূরে থাকে। বিকাশের এসব গায়ে লাগছিল, কিন্তু সে চুপ করে রইল। সে নায়রাকে কখনো এসব নিয়ে বলেনি। সে চাইত না নায়রা আবার নিজেকে দুর্বল মনে করুক। কিন্তু নায়রা সব কিছুই বুঝতে পারছিল। অফিসে মানুষের কানাঘুষো, প্রতিবেশীদের নজর, সব কিছু তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। তার মনে হতে লাগল যে তার উপস্থিতির কারণে বিকাশের জীবন কঠিন হয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে নায়রা দেখল যে বিকাশ তার ফোনে কারো সাথে চড়া গলায় কথা বলছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলার কোনো অধিকার আপনার নেই, সে বলছিল। নায়রার বুক ফেটে গেল। তার মনে হল এসব তার কারণেই হচ্ছে। সেই রাতে সে অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মায়ের কথা মনে পড়ল। মা, যদি কখনো মনে হয় যে তুমি কারো ওপর বোঝা হয়ে যাচ্ছ, তবে নিজে থেকেই সরে যেও। পরের দিন থেকে নায়রা আরও বেশি চুপচাপ থাকতে লাগল। সে নিজের কাজে ডুবে থাকত, কারো সাথে চোখের নজর মিলিয়ে কথা বলত না। বিকাশ এই পরিবর্তন অনুভব করল, কিন্তু কিছু বলতে পারল না। তার ভেতরেও এক সংঘর্ষ চলছিল। একদিকে সমাজের চাপ, অন্যদিকে তার নিজের মন যা নায়রার কষ্ট বুঝতে পারছিল। এক রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে, নায়রা তার ছোট ব্যাগটি বের করল। সে একটি চিঠি লিখল। প্রতিটি শব্দ লেখার সময় তার চোখ থেকে জল টপকাচ্ছিল। সে লিখল যে বিকাশ তাকে সম্মান ও ভরসা দিয়েছে যা সে কখনো পায়নি, কিন্তু সে চায় না তার কারণে বিকাশের কোনো ক্ষতি হোক। সে লিখল, আমি নিজের জীবন নিজেই সামলে নেব। আপনি যা করেছেন তা আমি কখনো ভুলব না। সকাল হওয়ার আগেই নায়রা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। না কোনো শব্দ, না কোনো অভিযোগ। শুধু একবার পেছন ফিরে সেই বাংলোটিকে দেখল যে বাড়িটি তাকে আবার বাঁচার কারণ দিয়েছিল। তার মন ভারাক্রান্ত ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল। তার মনে হল এটাই সঠিক সিদ্ধান্ত। সকালের আলো শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে, কিন্তু বিকাশের জন্য সেই দিনটি কোনো অন্ধকার রাতের চেয়ে কম ছিল না। নায়রা চলে যাওয়ার পর বাংলোটি আগের চেয়েও বেশি নিঝুম মনে হচ্ছিল। প্রতিটি কোণ, প্রতিটি জিনিস তাকে নায়রার কথা মনে করিয়ে দিচ্ছিল। রান্নাঘরের টেবিলে রাখা কাপ,
আঙিনার নিস্তব্ধতা সবই যেন নায়রার স্মৃতি বয়ে আনছিল। বিকাশ প্রথমবার অনুভব করল যে কারো চলে যাওয়া এতটা কষ্ট দিতে পারে, যদিও সেই মানুষটি কখনো নিজের ছিল না। সে দেরি না করে নায়রাকে খোঁজার কাজ শুরু করল। অফিসের সব কাজ বাতিল করল, ড্রাইভার থেকে শুরু করে সিকিউরিটি সবাইকে নায়রার কথা জানাল। কিন্তু শহর বড় ছিল, আর নায়রার মতো মানুষরা প্রায়ই ভিড়ে হারিয়ে যায়। বিকাশ নিজেই রাস্তায় বেরোল। সে বাসস্ট্যান্ড দেখল, রেল স্টেশন দেখল, প্রতিটি জায়গায় গেল যেখানে একজন অসহায় মেয়ে যেতে পারে, কিন্তু প্রতিবারই নিরাশা ফিরে এলো। ওদিকে নায়রা সেই এনজিওতে ছিল। সেখানকার মেয়েরা আলাদা আলাদা গল্পের জীবন্ত উদাহরণ ছিল। কেউ বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কেউ প্রতারণার শিকার হয়েছে, আবার কেউ পরিস্থিতির কাছে হেরে গেছে। নায়রা প্রথমবার অনুভব করল যে তার কষ্ট একা নয়। সে দিনে সেখানকার কাজে সাহায্য করত, আর রাতে চুপচাপ মাকে মনে করে কাঁদত। কিন্তু তার মনের কোনো এক কোণায় বিকাশের স্মৃতি তখনও বাকি ছিল। সে নিজেকে বলত, এটাই ঠিক, এটাই ভালো, কিন্তু মন মানতে রাজি ছিল না। 3 দিন কেটে গেল। বিকাশের অস্থিরতা বাড়তে লাগল। অবশেষে সে জানতে পারল যে নায়রা একটি এনজিওতে আছে। সে কিছু না ভেবেই সেখানে পৌঁছে গেল। যখন সে নায়রাকে দেখল, তখন তার পা নিজে থেকেই থেমে গেল। সেই একই নায়রা, কিন্তু আগের চেয়ে বেশি শক্তিশালী আর শান্ত। তার চোখে এখন আর ভয় নেই, বরং আত্মসম্মান ফুটে উঠেছে। নায়রা বিকাশকে সামনে দেখে চমকে গেল। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। তারপর বিকাশ ভারী গলায় বলল, তুমি না বলে কেন চলে গেলে? নায়রার চোখ ভরে এলো। সে বলল, কারণ আমি আপনার জীবনের বোঝা হতে চাইনি। আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু বদলে আমি আপনাকে কেবল সমস্যা দিয়েছি। বিকাশ প্রথমবার খুলে নিজের মনের কথা বলল। সে বলল যে নায়রা চলে যাওয়ার পর সে বুঝতে পেরেছে মানুষ শুধু ধন দৌলত দিয়ে বড় হয় না, বরং তার সিদ্ধান্ত দিয়ে বড় হয়। সে বলল, লোকে কি বলবে এই ভয়ে আমি নিজের থেকে দূরে চলে যাচ্ছিলাম, কিন্তু তোমাকে ছাড়া আমার নিজের জীবন অসম্পূর্ণ মনে হচ্ছে। নায়রা মাথা নিচু করে নিল। সে বলল, আমি সবসময় শিখেছি যে পরিস্থিতির সাথে লড়াই করো, কারো ওপর নির্ভর করো না। বিকাশ হেসে উত্তর দিল, আর আমি তোমার থেকে শিখেছি যে মানবতা ভয়ের চেয়ে বড়। সেই মুহূর্তে দুজনেই অনুভব করল যে এই সম্পর্ক কোনো অনুগ্রহ বা বাধ্যবাধকতার নয়, বরং সমতা ও সম্মানের। কিছুদিন পর বিকাশ নায়লার এনজিওর জন্য মন খুলে সাহায্য করল। সে সেখানকার মেয়েদের জন্য কাজ ও শিক্ষার ব্যবস্থা করে দিল। এবার কোনো কিছু না লুকিয়ে, কোনো ভয় না পেয়ে। সমাজ আবার কথা তুলল, কিন্তু এবার বিকাশ চুপ থাকা বেছে নিল না। সে পরিষ্কার বলল যে যদি কারো সাহায্য করা অপরাধ হয়, তাহলে সে এই অপরাধ বারবার করবে। সময়ের সাথে নায়রা ও বিকাশের সম্পর্ক আরও গভীর হল। নায়রা তার পড়াশোনা আবার শুরু করল। বিকাশ প্রতিটি পদক্ষেপে তার পাশে দাঁড়িয়ে থাকল, কিন্তু কখনো তার সিদ্ধান্তের উপর আধিপত্য বিস্তার করল না। একদিন বিকাশ নায়রাকে জিজ্ঞেস করল, তুমি কি তোমার জীবন আমার সাথে চলতে চাইবে? এই প্রশ্নটি কোনো চাপের সাথে নয়, বরং পূর্ণ সম্মানের সাথে ছিল। নায়রার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, যেদিন আমি আপনার কাছে মাত্র 1 রাতের আশ্রয় চেয়েছিলাম, সেদিন ভাবিনি যে কেউ আমাকে মানুষ হিসাবে গণ্য করবে। যদি এই সম্পর্ক সমতা ও ভরসার হয়, তাহলে আমি রাজি আছি। তাদের বিয়ে খুব সাধারণভাবে সম্পন্ন হল। না কোনো আড়ম্বর, না কোনো হইচই। কিছু আপন মানুষ, এনজিওর মেয়েরা, আর সেই আঙিনা যেখান থেকে 1 রাত ভয় ও বৃষ্টির মধ্য দিয়ে গল্পটি শুরু হয়েছিল। নায়রা লাল জোড়ায় নয়, বরং আত্মসম্মানে সেজেছিল। বিকাশের মুখে প্রথমবার সত্যিকারের হাসি ছিল। বিয়ের পরও নায়রা নিজের পরিচয় হারাল না। সে এনজিওর সাথে যুক্ত থাকল, আর বিকাশ সব সময় তাকে সঙ্গ দিল। দুজনে মিলে এটি প্রমাণ করল যে সম্পর্ক তখনই মজবুত হয় যখন তাতে সমতা ও বোঝাপড়া থাকে। এই গল্পের শিক্ষা এইটুকুই যে মানবতা আজও বেঁচে আছে, শুধু তাকে একটা সুযোগ দেওয়ার প্রয়োজন। কখনো কখনো কারো শুধু সাহায্যের নয়, বরং সম্মানের দরকার হয়। আর যখন আমরা ভয় কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিই, তখন জীবন নিজেই পথ দেখিয়ে দেয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি আপনার দরজায় কোনো অসহায় মানুষ সাহায্য চায়, তাহলে কি আপনি সমাজের ভয়ে মুখ ফিরিয়ে নেবেন, নাকি নিজের মানবতাকে এগিয়ে রাখবেন? বন্ধুরা, এটিই ছিল আমাদের আজকের গল্প।
আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে এমনই একটি হৃদয়স্পর্শী গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ